আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আলোক প্রতিসরণের দ্বিতীয় পার্টে। আজকে আমাদের শুরুতে আলোচ্য বিষয় হচ্ছে লেন্স। লেন্স হচ্ছে দুটি গোলীয় তল দ্বারা আবদ্ধ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। আমি আবার বলছি, দুটি গোলীয় তল দ্বারা আবদ্ধ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স হচ্ছে দুই প্রকার। লেন্স দুই প্রকার। এক হচ্ছে উত্তল লেন্স আর দুই হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্স। তাহলে উত্তল লেন্স হচ্ছে যে লেন্সের মধ্যভাগ পুরু, প্রান্তভাগ সরু, তাকে বলা হয় উত্তল লেন্স। আর অবতল লেন্স হচ্ছে যে লেন্সের মধ্যভাগ সরু, প্রান্তভাগ পুরু, তাকে বলা হয় অবতল লেন্স। যেমন আমি বলছি, দুইটি গোলীয় তল দ্বারা আবদ্ধ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। যেমন দেখো, এই গোলীয় তলটা, এইটা একটা গোলকের অংশ, আবার এই অংশটা একটা গোলকের অংশ। তাহলে এই যে এরকম দুইটা গোলীয় তল দ্বারা আবদ্ধ প্রতিসারক মাধ্যম, এইটাই হচ্ছে একটা লেন্স। আর এই লেন্সটা হচ্ছে যে উত্তল লেন্স, কারণ যে লেন্সের মধ্যভাগ পুরু, প্রান্তভাগ সরু, তাকে বলা হয় উত্তল লেন্স। আবার অবতল লেন্স হচ্ছে যে লেন্সের প্রান্তভাগ সরু, প্রান্তভাগ পুরু, মধ্যভাগ সরু, তাকে বলা হয় অবতল লেন্স। তাহলে এটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স, আর এটা হচ্ছে অবতল লেন্স। আমাদের দৈনন্দিন জীবনে লেন্সের অনেক ব্যবহার আছে। যেমন আমরা যে চশমা ব্যবহার করি, এটা একটা লেন্স, এটাতে লেন্স আছে। টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, অপটিক্যাল বিভিন্ন যন্ত্রপাতির ভিতরে লেন্স ব্যবহার করা হয়। আবার ক্যামেরার ভিতরে লেন্স আছে। আমার যে মোবাইলের যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, এটাতে লেন্স আছে। আমাদের চোখের ভিতরে একটা লেন্স আছে, উত্তল লেন্স। আবার উত্তল লেন্স হচ্ছে ছোট জিনিসকে বড় দেখায়, উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। আর অবতল লেন্স হচ্ছে বড় জিনিসকে ছোট করে দেখায়, এটা হচ্ছে কনকেভ লেন্স। এবার আমরা লেন্সের রশ্মিচিত্র অঙ্কনের জন্য লেন্সের কিছু অংশ চিনব। যেমন বক্রতার কেন্দ্র, প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব। বক্রতার কেন্দ্র হচ্ছে লেন্সের উভয় পৃষ্ঠ এক একটি নির্দিষ্ট গোলকের অংশ, আর প্রত্যেক গোলকের কেন্দ্রকে ওই পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলা হয়। যেমন আমি আবার বলি, লেন্সের উভয় পৃষ্ঠ এক একটি গোলক, একটি নির্দিষ্ট গোলকের অংশ। যেমন এ একটা যদি উত্তল লেন্স হয়, এই উত্তল লেন্সটার এই অংশটা হচ্ছে একটা গোলকের অংশ, এই অংশটা হচ্ছে একটা গোলকের অংশ। তাহলে এই অংশটার এই গোলকের অংশ, আবার এই অংশটা এই গোলকের অংশ। তাহলে এই এক একটা গোলকের অংশকেই বলা হয় বক্রতার কেন্দ্র। যেমন এই গোলকের অংশ হচ্ছে এটা, তাহলে এটার বক্রতার কেন্দ্র হচ্ছে এটা। আবার এই গোলকের অংশ হচ্ছে এটা, তাহলে এটার বক্রতার কেন্দ্র হচ্ছে এটা। আর এক একটা লেন্সে দুইটা বক্রতা কেন্দ্র থাকে। আবার অবতল লেন্সের ক্ষেত্রেও একই ঘটনা হয়। যেমন অবতল লেন্সে এখানে এই যে দুইটা গোলকের অংশ, তাহলে এই পাশের অংশটা একটা গোলকের অংশ, এই পাশের অংশটা একটা গোলকের অংশ। তাহলে অবতল লেন্সে এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে বক্রতার কেন্দ্রের সংজ্ঞাটা সবাই লিখবা, লেন্সের উভয় পৃষ্ঠই এক একটি নির্দিষ্ট গোলকের অংশ, আর প্রত্যেক গোলকের কেন্দ্রকে ওই পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলা হয়। তাহলে এই লেন্সের ভিতরে এটা বক্রতার কেন্দ্র, এই অংশ বক্রতার কেন্দ্র, এটা বক্রতার কেন্দ্র, এটা বক্রতার কেন্দ্র। এরপরে আছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ হচ্ছে লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র দুটি যোগ করলে যে সরলরেখা পাওয়া যায়, তাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলে। যেমন এই উত্তর লেন্সের প্রধান অক্ষ, এই যে বক্রতার কেন্দ্র দুইটা যোগ করলে আমি এই যে একটা সরলরেখা পেয়েছি, তাহলে এটা হচ্ছে এই লেন্সের প্রধান অক্ষ। আবার অবতল লেন্সে এই দুইটা বক্রতার কেন্দ্র যোগ করলে একটা সরলরেখা পাওয়া যাবে, এটা হচ্ছে অবতল লেন্সের প্রধান অক্ষ। এরপরে হচ্ছে আলোক কেন্দ্র। লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দু দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় আলোক কেন্দ্র। যেমন এই উত্তর লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে এই যে এটা হচ্ছে এই উত্তর লেন্সের
আলোক কেন্দ্র, মধ্যবিন্দু এই যে এখানে। আবার এই অবতল লেন্সটার আলোক কেন্দ্র হচ্ছে এই যে এটা, এই অবতল লেন্সটার আলোক কেন্দ্র। তাহলে আমি আলোক কেন্দ্রের সংজ্ঞাটা আবার বলি, সবাই লেখো। লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দু দিয়ে, এই যে এই নির্দিষ্ট বিন্দু দিয়ে প্রধান অক্ষের উপর অবস্থিত, এই যে প্রধান অক্ষ এর উপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দু দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে, এই বিন্দু দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মি, যে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয় ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় আলোক কেন্দ্র। তাহলে এই লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে এটা, এই লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে এই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র। এরপরে আছে আলোক কেন্দ্র, পরে আছে প্রধান ফোকাস। প্রধান ফোকাসটা হচ্ছে যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ। আমি এর আগে প্রধান ফোকাস আলোচনা করার আগে আরেকটা কথা বলে নেই, এই উত্তর লেন্স হচ্ছে যে অভিসারী লেন্স। অভিসারী লেন্স হচ্ছে যে উত্তর লেন্সের রশ্মিগুচ্ছ মিলিত হয়, একাধিক রশ্মি পড়লে এটা একটা বিন্দুতে মিলিত হয়। আর অবতল লেন্স হচ্ছে যে অপসারী লেন্স। অপসারী লেন্স হচ্ছে অবতল লেন্সে ছড়িয়ে যায় বা আসছে বলে মনে হয়, অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। অবতল লেন্সে ছড়িয়ে যায় ফোকাস বিন্দু থেকে, একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। আর উত্তর লেন্সে মিলিত হয়, এই জন্য মিলিত হয়, এই জন্য এটাকে বলা হয় অভিসারী লেন্স। আর অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। তাহলে এখানে আমি এখন প্রধান ফোকাসের সংজ্ঞাটা দেব। প্রধান ফোকাস হচ্ছে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, ব্র্যাকেটে লিখবা উত্তর লেন্স, বা যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় ব্র্যাকেটে লিখবা অবতল লেন্স, সেই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলে। আমি আবার বলছি সংজ্ঞাটা দেখো। লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যেই বিন্দুতে মিলিত হয়, ব্র্যাকেটে লিখবা উত্তর লেন্স, বা যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় ব্র্যাকেটে লিখবা অবতল লেন্স, সেই বিন্দুকে প্রধান ফোকাস বলা হয়। তাহলে আমি চিত্রের মাধ্যমে প্রধান ফোকাস একটু তোমাদেরকে দেখাই। যেমন এটা একটা উত্তর লেন্স, আমি একটু আগে এর আগে বলে গেলাম উত্তর লেন্সে হয় মিলিত হয়, উত্তর লেন্সে মিলিত হয়। আর অবতল লেন্সে ছড়িয়ে যায়, অবতল লেন্সে আসছে বলে মনে হয়, অবতল লেন্সে আসছে বলে মনে হয়। তাহলে আমরা আগে প্রধান অক্ষ আঁকে নেই, এই দুইটা বক্রতার কেন্দ্র, আর এই দুইটার মধ্যে সংযোগকারী সরলরেখা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র। এটার ভিতরেও একই অবস্থায়, এই দুইটা বক্রতার কেন্দ্রের মধ্যে সংযোগকারী সরলরেখা প্রধান অক্ষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে এখানে সংজ্ঞাটার সাথে মিলে না, দেখো লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল, এটা যদি প্রধান অক্ষ হয় তাহলে এটা সমান্তরাল, এই যে একটা রশ্মি হলো এটা প্রধান অক্ষের সমান্তরাল, এই যে এখানে আসলো এটা প্রধান অক্ষ, এই প্রধান অক্ষ এটা সমান্তরাল একটা রশ্মি। প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যেই বিন্দুতে মিলিত হয়, এটা প্রধান অক্ষের সমান্তরালে আসলে এটা এদিকে প্রতিসরিত হয়ে কোন দিকে যাবে, এদিকে গেল, এই বিন্দুতে মিলিত হইল। আবার এদিক থেকে আরেকটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দিলাম, এটা প্রধান অক্ষের সমান্তরাল যাই, আমি বললাম আগে বললাম উত্তর লেন্সে মিলিত হয়, এই যে মিলিত হলো। তাহলে এই যে বিন্দুতে মিলিত হয়েছে, এই মিলিত বিন্দুটাই মূলত হচ্ছে প্রধান ফোকাস। তাহলে দেখো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপরেই যেই বিন্দুতে মিলিত হয় এটাই হচ্ছে প্রধান ফোকাস বা এফ। অবতল লেন্সে কী হয়, মিলিত হয়, এখানে আমি সংজ্ঞার ভিতরে দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম উত্তর লেন্সে, কারণ উত্তর লেন্সে মিলিত হয়। আর অবতল উত্তর লেন্সে মিলিত হয় বা অভিসারী হয়, আর অবতল লেন্সে অপসারী হয় বা ছড়িয়ে যায়। দেখো অবতল লেন্সে কী হবে, প্রধান অক্ষের সমান্তরালে গেল একটা রশ্মি, এটা কিন্তু এদিকে ছড়িয়ে যাবে। তাহলে ছড়িয়ে গেলে এটা মনে হবে এদিক থেকে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, এটা কিন্তু সত্যিকারে আসে না, এদিক থেকে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। আবার এদিকে যদি আরেকটা রশ্মি যায় প্রধান অক্ষের সমান্তরাল, এটা গেলে এদিকে ছড়িয়ে যাবে, তাহলে এই রশ্মিটাও মনে হবে এদিক থেকে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে এখানে এই বিন্দুটাই হচ্ছে প্রধান ফোকাস। তাহলে উত্তর লেন্সে মিলিত হয় আর অবতল লেন্সে ছড়িয়ে যায়। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল, এই যে প্রধান অক্ষের সমান্তরাল এই রশ্মিটা এদিকে চলে গেল, কিন্তু মনে হইতেছে আমার এই রশ্মিটা এদিক থেকে আসছে বলে মনে হইতেছে। আবার এই প্রধান অক্ষের সমান্তরাল আরেকটা রশ্মি এটা এদিকে চলে গেল, এই রশ্মিটাও মনে হইতেছে এই বিন্দু থেকে আসছে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় উত্তর লেন্স, বা যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় অবতল লেন্স, সেই বিন্দুকে ওই লেন্সের প্রধান ফোকাস বলা হয়। আর প্রধান ফোকাস যেমন আমাদের তো আলোর প্রতিফলন একটা কথা আছে, যেমন দেখো কেন্দ্র থেকে এই যে আলোক কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ,
কেন্দ্র থেকে আলোক কেন্দ্র, এই যে কেন্দ্র এটা আলোক কেন্দ্র, এই কেন্দ্র থেকে আলোক কেন্দ্র পর্যন্ত দূরত্ব, কেন্দ্র আলোক কেন্দ্র, কেন্দ্র থেকে আলোক কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আর ফোকাস দূরত্ব হচ্ছে, এই যে প্রধান ফোকাসটা বের করছি, আর ফোকাসটা হচ্ছে, ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এটা আলোর প্রতিসরণের সূত্র আছে F = হচ্ছে R/2। আচ্ছা, ফোকাস দূরত্বের সংজ্ঞাটা এখন বলি। ফোকাস দূরত্ব হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব। দেখো আলোক কেন্দ্র হচ্ছে এটা, প্রধান ফোকাস এটা, তাহলে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত এই দূরত্বটাই হচ্ছে ফোকাস দূরত্ব। এই যে আলোক কেন্দ্র হচ্ছে এটা, এটা থেকে অবতলে প্রধান ফোকাস হচ্ছে এটা, তাহলে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে ফোকাস দূরত্ব। আর ফোকাস দূরত্ব সবসময় বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ফোকাস দূরত্ব F = R/2, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এটা আলোর প্রতিসরণে আছে। এটা খেয়াল রাখবা, চিত্র আঁকার সময় এমনভাবে দিতে হবে, যেমন আমি তো মাপ দিয়ে দিই নাই, তারপরে আমারগুলি প্রায় কাছাকাছি হয়েছে। এই যে ফোকাস দূরত্ব হচ্ছে যে এটুকু, এটা বক্রতার ব্যাসার্ধ পুরাটুকু, এই পুরাটুকুর অর্ধেক হবে এইটুকু। তোমরা চিত্র আঁকার সময় এগুলি এভাবে দিতে হবে, স্কেল দিয়ে মাপ দিয়ে দিতে হবে। এবার আমরা অবতল লেন্সের রশ্মি চিত্র অঙ্কনের কিছু নিয়ম দেখব। অবতল লেন্সের রশ্মি চিত্র অঙ্কনের নিয়ম। অবতল লেন্সের রশ্মি চিত্র অঙ্কনের নিয়ম দেখব। প্রথমে দেখো, অবতল লেন্স হচ্ছে যে লেন্সের মধ্যভাগ সরু, প্রান্তভাগ পুরু, তাকে বলা হয় অবতল লেন্স। এ একটা অবতল লেন্স। তাহলে এটা রশ্মি চিত্র অঙ্কনের নিয়ম হচ্ছে, এটাতে তো যেমন এটা হচ্ছে বক্রতার কেন্দ্র একটা, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র একটা, এই দুইটার মধ্যে সংযোগকারী সরল রেখা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র, আর এটা হচ্ছে প্রধান অক্ষ। আলোক কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ অর্ধেক, তাহলে এটা হচ্ছে F। আর এদিকে এটা হবে, এটা ঠিক এই দুইটার, এইখান থেকে আলোক কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটার অর্ধেক হবে, এটা হচ্ছে F। প্রধান ফোকাস একটু আগে যে সংজ্ঞাটা আলোচনা করলাম, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় উত্তলে, বা যেই বিন্দু থেকে আসছে বলে মনে হয় অবতলে, ওই বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। আর আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, আর ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আচ্ছা, তাহলে এখানে দেখো, অবতল লেন্সের রশ্মি চিত্র অঙ্কনের নিয়ম হচ্ছে, আলোক রশ্মি কেন্দ্রমুখী, এক নম্বর হচ্ছে যে আলোক রশ্মি কেন্দ্রমুখী হলে সেটি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায়। যেমন এটা হচ্ছে একটা আলোক কেন্দ্র, একটা আলোক রশ্মি যদি এভাবে যায়, প্রতিসরণের পর একটা এখান থেকে একটা আলোক রশ্মি গেলে এভাবে গেলে এভাবেই সোজাসুজি চলে যাবে। কেন্দ্রমুখী হলে আলোক রশ্মি সোজাসুজি চলে যায়, যেদিক থেকে আসছে ঠিক ওই দিকেই চলে যায়। আচ্ছা, এরপরে 2 নম্বর হচ্ছে, প্রধান অক্ষের সমান্তরালে রশ্মিটি প্রতিসরণের পর মনে হবে যেন রশ্মিটি প্রকাশ বিন্দু থেকে আসছে বলে মনে হয়। যেমন দেখো, আমার এইখানে ধরো না, এই একটা বস্তু, এই বস্তু এখান থেকে একটা রশ্মি আলোক কেন্দ্র বরাবর গেল, ঠিক কেন্দ্রমুখী হলে যে আলোটা কেন্দ্র বরাবর যাবে, ওটা কেন্দ্র বরাবরই সোজাসুজি চলে যাবে। এটা অবতল লেন্সের রশ্মি চিত্র অঙ্কনের নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে যে, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিসরণের পর মনে হবে যেন ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে। কারণ আমি এখানেই বলে আসছি যে অবতল লেন্সে কিন্তু মিলিত হয় না, ছড়িয়ে যায়, ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তাহলে এখানে এই যে দেখো, এটা প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরাল, এই যে এটা প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরাল এই একটা রশ্মি গেল, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল এই রশ্মিটা এদিকে ছড়িয়ে যাবে, কিন্তু আমার এই রশ্মিটা মনে হবে যেন এই ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে 2 নাম্বার নিয়মটা হচ্ছে যে, প্রধান অক্ষের, আমার তো এটা স্কেল দিয়ে দিন, এটা সোজা হবে রেখাটা, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটা ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে। আর 3 নাম্বার নিয়ম হচ্ছে, আলোক রশ্মি দিক পরিবর্তন করা হলে এটি যে দিক থেকে এসেছে ঠিক সেদিকেই ফিরে যায়। কাজে কোনো আলোক রশ্মি ফোকাসের অভিমুখী হলে সেটি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিসরিত হয়। যেমন আমি একটু আগে বললাম, প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস থেকে আসছে বলে মনে হবে, ঠিক একইভাবে যদি ফোকাস থেকে আসছে বলে মনে হয়, যেমন দেখো এদিক থেকে যদি মনে হয় যে ফোকাস থেকে আসছে বলে মনে হয়,
তাহলে কিন্তু এটা প্রধান অক্ষে, এই যে ফোকাস থেকে আসছে বলে মনে হয় যদি, তাহলে এটা কিন্তু আবার প্রধান অক্ষে, যেমন এইদিকে যদি ফোকাস থেকে আসছে বলে মনে হয়, তাহলে আবার এই আলোটা প্রধান অক্ষের সমান্তরাল যাবে। এটা কিন্তু এদিকে যাবে, কিন্তু আমার মনে হবে এদিক থেকে আসছে বলে মনে হয়। তাহলে এখানে খেয়াল রাখবা, প্রধান অক্ষের কেন্দ্রমুখী হলে আলোটা কেন্দ্রমুখী হয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস থেকে আসছে, এই যে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আবার প্রধান ফোকাস থেকে যেটা আসছে বলে মনে হবে ওইটা যাবে প্রধান অক্ষের সমান্তরালে। আরেকটা কথা বলছে, আলোটা যে দিক যায়, যেমন এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সাথে যে নিচ থেকে একটা আলো যদি এদিকে যায়, ঠিক যেদিক যায় ওই দিক থেকেই বরাবর ফিরে আসবে। এটা তোমাদের বইতে 259 পৃষ্ঠা দেখবে 3টা নিয়ম আছে আলোকরশ্মি অবতল লেন্সে আলোকরশ্মি কীভাবে যায়, আলোকরশ্মি অঙ্কনের আর রশ্মিচিত্র অঙ্কনের নিয়ম, 3টা নিয়ম আমি আবার রিপিট করি। প্রধান অক্ষের সমান্তরাল আলোক কেন্দ্র বরাবর গেলে কেন্দ্র বরাবরই যাবে, প্রধান অক্ষের সমান্তরাল গেলে ফোকাস থেকে আসছে বলে মনে হবে, আর ফোকাস থেকে যেটা আসছে বলে মনে হবে এটা প্রধান অক্ষের সমান্তরাল যাবে। এটা অবতলে আলোচনা করলাম। এবার উত্তল লেন্সের রশ্মিচিত্র অঙ্কনের নিয়ম আলোচনা করব। উত্তল লেন্সে রশ্মি চিত্র অঙ্কনের নিয়ম। উত্তল লেন্সের রশ্মিচিত্র অঙ্কনের নিয়ম ঠিক একই নিয়ম। যেমন দেখো, এটা একটা উত্তল লেন্স, উত্তল লেন্সের এটা হচ্ছে আলোক, এখানে বক্রতার কেন্দ্র একটা, এই দুটোর মধ্যে সংযোগকারী সরল রেখা, এটাই হচ্ছে আমার প্রধান অক্ষ, আর এটা হচ্ছে আলোক কেন্দ্র, আর এটা হচ্ছে এই দুইটার এই যে বক্রতার কেন্দ্র থেকে আলোক কেন্দ্র পর্যন্ত এই দূরত্বের অর্ধেক হচ্ছে যে প্রধান ফোকাস আমরা যে সংজ্ঞাটা আলোচনা করছি ওইটা অনুসারে। আচ্ছা, তাহলে এখানে কী হয় দেখো, উত্তর লেন্সের ঠিক ওইটার মতই নিয়ম, এখানে উত্তর লেন্সে তো মিলিত হয় আর অবতল লেন্সে ছড়িয়ে যায়। তাহলে দেখো, যেই রশ্মিটা, যেমন এখানে আমি একটা যদি বস্তু রাখি, এখানে একটা বস্তু রাখলাম, তাহলে এটার নিয়মও একই। এটা যদি আলোক কেন্দ্র বরাবর যদি একটা আলো যায়, কেন্দ্র বরাবরেই চলে যাবে। আবার যদি এই যে দেখো আলোক কেন্দ্র, এটা আলোক কেন্দ্র বরাবর, এখান থেকে একটা আলো আলোক কেন্দ্র বরাবর গেছে, কেন্দ্র বরাবরেই চলে যাবে। আবার প্রধান অক্ষের সমান্তরালে যদি দেখো এইদিকে প্রধান অক্ষের সমান্তরালে গেছে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে গেলে আমরা শিখছি কি, প্রধান অক্ষের সমান্তরালে গেলে এই প্রধান ফোকাস দিয়ে যাবে। প্রধান অক্ষে ওই যে অবতলে, যেটা প্রধান অক্ষের সমান্তরালে গেলে অবতলে ছিল, প্রধান অক্ষ থেকে আসছে বলে মনে হবে, আর এটা প্রধান অক্ষের উপর মিলিত হবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে যাবে। আবার যদি আমরা দেখি যে প্রধান ফোকাস থেকে যে আলোটা আসছে বলে মনে হবে, এটা আবার প্রধান অক্ষের সমান্তরালে যাবে, ঠিক বিপরীত নিয়ম। আর আলোটা যদি আলোকরশ্মি যদি দিক পরিবর্তন না করে, যে দিক থেকে আছে ঠিক নিচের অংশে, এই যে দেখুন এই যে প্রধান অক্ষের উপর কোনো বরাবর যদি যায়, ঠিক বরাবরে একটা আলোকরশ্মি ফিরে আসবে। আমি এর আগে আরেকটা কথা বলি, যেমন এটা তো আলোর প্রতিফলনে আলোচনার বিষয়, আলোর প্রতিফলনে আলোচনা আছে, এই জন্য প্রতিসরণে আলোচনাটা করা নাই। যেমন আমরা যখন আয়নাতে আমাদের প্রতিবিম্ব দেখি, প্রতিবিম্ব কিভাবে দেখা হয়, যেমন আয়নার সামনে একজন লোক দাঁড়ায় আছে, লোকের এই মাথা উপরে, এ হচ্ছে পা, এই উপর থেকে মাথা পর্যন্ত এই দুইটা বিন্দুর প্রতিবিম্ব হইলে কিন্তু আমাদের পুরা বডিটা আয়নাতে দেখা যায়। প্রত্যেকটা বিন্দুর আলাদা প্রতিবিম্ব লাগে না, এখান থেকে উপরের অংশ আর নিচের অংশ এই প্রতিবিম্ব হইলেই পুরা অংশটা আমাদের দেখা যায়। যেমন এই ঘটনাটা একই হয়েছে, এখান থেকে উপরের অংশ থেকে আলো গেল আর নিচের অংশ থেকে গেল, টোটালটার একটা প্রতিবিম্ব তৈরি। আর এটা আমার রশ্মিচিত্র আমি দেখাবো এটা আলোচনা করে। তাহলে আমি আবার রিপিট করি আমার কথাগুলি। যেমন অবতল লেন্সে বললাম, আলোক কেন্দ্র বরাবর যে আলোটা যাবে এটা কেন্দ্র বরাবর চলে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে যেটা যাবে এটা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে, আর দিক পরিবর্তন না করে আলোকরশ্মি যেদিক থেকে ঠিক সেদিকেই চলে যাবে, এই যে নিচের অংশ থেকে। আর উত্তর লেন্সে প্রধান আলোক কেন্দ্র বরাবর গেলে কেন্দ্র বরাবরই চলে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাসে সত্যিকারে যাবে, আর উত্তলে মিলিত হয়, সত্যিকারেই মিলিত হয়। আর অবতলে কিন্তু ফোকাস থেকে আসছে বলে মনে হবে, এই যে অবতলে যেমন ফোকাস থেকে আসছে বলে মনে হবে। যেমন এই যে প্রধান অক্ষের এটা ফোকাস, এইগুলিতে হচ্ছে বক্রতার কেন্দ্র। যেমন প্রধান অক্ষের সমান্তরাল, এই যে প্রধান অক্ষ এটা সমান্তরাল গেলে এটা কিন্তু এদিকে যাবে না, কারণ আমাদের এটা ছড়িয়ে যায়, অবতল লেন্সে ছড়িয়ে যায়, এই ফোকাস থেকে আসছে বলে মনে হবে।
আর কেন্দ্র বরাবর যে আলোটা যাবে কেন্দ্র বরাবর চলে যাবে। আর এই যদি বস্তুটা হয় নিচের অংশ থেকে এখান থেকে এই যে প্রধান অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে যেটা যায় এটা আবার 0 ডিগ্রি কোণ করে যেদিক থেকে এসে ঠিক সেদিকেই ফিরে যায়। এই যে প্রধান অক্ষের সাথে কোনো কোণ না করে বরাবর গেলে প্রধান অক্ষের সাথে আবার বরাবর করেই ফিরে আসে। তাহলে অবতল লেন্সের রশ্মিচিত্র অঙ্কনের জন্য আমরা একটা অবতল লেন্স আঁকি। অবতল লেন্সের এটা হচ্ছে আলোক কেন্দ্র আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এই বক্রতার কেন্দ্রের মধ্যে সংযোগকারী সরলরেখা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে অবতল লেন্সের রশ্মিচিত্র আঁকার জন্য আমরা প্রধান অক্ষের এগুলি হচ্ছে বক্রতার কেন্দ্র আর এটা হচ্ছে প্রধান ফোকাস এফ, এটা হচ্ছে প্রধান ফোকাস এফ। এই অংশটা কিন্তু আলোক কেন্দ্রের ঠিক এই অংশ আলোক কেন্দ্র থেকে এই অংশের দূরত্ব দুইটা সমান হবে। স্কেল দিয়ে এই অংশ সমান হবে। বক্রতার কেন্দ্র এই যে প্রধান ফোকাস বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এই বক্রতার ব্যাসার্ধ এটার অর্ধেক একটু দূরত্ব, ঠিক এই পুরোটার অর্ধেক হচ্ছে একটু দূরত্ব। আচ্ছা, তাহলে এখন আমি প্রধান ফোকাসের বাইরে একটা বস্তু রাখি। ফোকাসের বাইরে একটা বস্তু রাখলে কী হবে দেখো, এই ফোকাসের বাইরে XY একটা বস্তু রাখলাম। এখন দেখো প্রথমে আমরা শিখছি প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি যায়, প্রধান অক্ষের সমান্তরালে গেলে এটা কী যাবে, ছড়িয়ে যাবে এবং এটা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। এই বরাবর ধরবা, এদিকে ছড়িয়ে যাবে আর এটা এই যে এদিক থেকে আসছে বলে মনে হবে, এদিকে ডট ডট দিয়ে যাবা। তাহলে XY থেকে আমাদের এটার XY এর পূর্ণ প্রতিবিম্ব পাওয়ার জন্য আমার উপর থেকে আর নিচের থেকে দুইটা আলো ফেললেই হবে। এবার দেখো আরেকটা নিয়ম শিখছি আমি, আলোক কেন্দ্র বরাবর যে আলোটা যাবে কেন্দ্র বরাবর গেলেই আলোটা কেন্দ্র বরাবরই যাবে। তাহলে দেখো এখান থেকে X থেকে দুইটা আলো এই একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুটাই হচ্ছে X এর প্রতিবিম্ব X প্রাইম। আবার OY থেকে একটা আলো আমি বলছিলাম প্রধান অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে গেলে 0 ডিগ্রি কোণ করে ফেসে, মানে OY থেকে একটা আলো গেলে এই প্রধান অক্ষের উপর যে কোনো বিন্দুতে হবে। তাহলে এই যে X প্রাইম যেই বিন্দুতে সেট করছে ওখান থেকে এটার উপরে, তাহলে এই এক্সের প্রতিবিম্ব থেকে এই যে এক্সের প্রতিবিম্ব হলাম এক্স প্রাইম থেকে আমি এই প্রধান অক্ষের উপর একটা লম্ব এঁকে দিলে যে বিন্দুতে ছেদ করবে এটা হবে ওয়াই এর প্রতিবিম্ব ওয়াই প্রাইম। তাহলে দেখো এখানে এক্সের প্রতিবিম্ব উপরে ছিল এই, তাহলে এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি, এই প্রতিবিম্ব বৈশিষ্ট্য হচ্ছে এটা সত্যিকার অর্থে কি মিলিত হয়েছে নাকি, এটা কিন্তু সত্যিকার অর্থে মিলিত নেই। এই আলোটা এদিকে গেছে কিন্তু আমার মনে হইতেছে এদিক ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে, তাহলে এটা ধর্ম 1 নম্বর হচ্ছে যে এটা অবাস্তব, এটা হচ্ছে অবাস্তব। আবার অবাস্তব দেখো এটা কিন্তু ঠিক এই এক্সের এই XY এটা উপরে মাথা এটা উপরে মাথা, তাহলে এটা কি হয় সোজা হয়েছে না উল্টা হয়েছে, সোজা হয়েছে, অবাস্তব সোজা। আবার দেখো এটা বড় আর এটার প্রতিবিম্ব ঠিক ছোট হয়েছে, তাহলে 3 নাম্বার বলা যায় এটা ছোট, বা এটার আরেক নাম হচ্ছে খর্বিত। তাহলে এটার বৈশিষ্ট্য হচ্ছে অবাস্তব এই যে আসছে বলে মনে হয় সত্যি কিন্তু মিলিত না, তাহলে এটা অবাস্তব সোজা আকারে ছোট। আবার দেখো বস্তু যত ফোকাসের লেন্স থেকে দূরে প্রতিবিম্ব ঠিক লেন্স থেকে তত কাছে। আমরা শুরুতে বলছিলাম অবতল লেন্সে ছোট বড় জিনিসকে ছোট করে দেখাবে, তাহলে এটা হচ্ছে অবতল লেন্সের রশ্মিচিত্র। আর এটার ব্যাখ্যাটা লিখলে কীভাবে লিখবে দেখো, প্রথমে বলবা একটা অবতল আয়না প্রধান ফোকাসের বাইরে, আর এই ফোকাসটা ক্যাপিটাল F দিবা, প্রধান ফোকাসের বাইরে একটা XY একটা বস্তু রাখলাম। এবার X থেকে একটা আলোক রশ্মি ধরেন এখান থেকে XP পথে আপতিত হয়ে এটা
এই এফ থেকে আসছে বলে মনে হয়। আবার এক্স থেকে আরেকটা আলো লেন্সের আলোক কেন্দ্র বরাবর যেমন আলোক কেন্দ্র ও দিতে পারো, আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়ে আলোক কেন্দ্র বরাবরই প্রতিসরিত হলো। তাহলে এরা পরস্পরকে এক্স প্রাইম বিন্দুতে ছেদ করে, এটাই হচ্ছে এক্সের প্রতিবিম্ব। এবার ওয়াই থেকে আরেকটা আলোক রশ্মি প্রধান অক্ষের উপর যে দিক থেকে এসেছে ঠিক সেদিকেই ফিরে আসছে, সেদিক দিয়েই চলে গেছে, তাহলে ওয়াই এর প্রতিবিম্ব হবে প্রধান অক্ষের উপর যে কোনো বিন্দুতে। এরপরে বলবা এক্স প্রাইম থেকে প্রধান অক্ষের উপর লম্ব আঁকলে যে বিন্দু ছেদ করে এটাই হচ্ছে ওয়াই এর প্রতিবিম্ব বা ওয়াই প্রাইম। তাহলে এক্স ওয়াই এর প্রতিবিম্ব হচ্ছে যে এক্স প্রাইম ওয়াই প্রাইম। লাস্টে এটা লিখে দিয়ে এবার এটার বৈশিষ্ট্য লিখবা। এটা হচ্ছে অবাস্তব, সোজা, আকারে খর্বিত বা ছোট, বস্তু যত লেন্স থেকে দূরে, প্রতিবিম্ব তত লেন্স থেকে কাছে। এটা হচ্ছে অবতল দর্পণে রশ্মিচিত্র অঙ্কনের অবতল লেন্সের রশ্মিচিত্র অঙ্কনের নিয়ম। তোমাদের সুবিধার জন্য আমি আবার ব্যাখ্যা করি। এ একটা অবতল লেন্স, এটা হচ্ছে আলোক কেন্দ্র, বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান অক্ষ, আর এটা হচ্ছে প্রধান ফোকাস। এই যে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এই বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এটা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে দেখো ফোকাসের বাইরে একটা বস্তু রাখলাম, তাহলে বস্তুটা কি হয়েছে প্রধান অক্ষের সমান্তরালে গেলে কি হবে এদিকে ছড়ে যাবে, আর এটা মনে হবে যেন ফোকাস থেকে আসছে বলে মনে হয়। আবার আলোক কেন্দ্র বরাবর একটা আলো ফেললে আলোক কেন্দ্র বরাবর চলে যাবে, আমরা শুরুতে নিয়ম বলছিলাম। তাহলে এখানে এই যে এক্সের প্রতিবিম্ব এক্স প্রাইম দিয়ে সেট করছে, এটা হচ্ছে এক্সের প্রতিবিম্ব এক্স প্রাইম। আবার ওয়াই এর প্রতিবিম্ব হবে এদিকে গেলে এদিকেই ফিরে আসবে, যেদিকে যা ঠিক ওইদিকেই ফিরে আসে, আমি নিয়ম বলছিলাম। তাহলে এটার উপরে এই রশ্মির কোনো বিন্দুতে হবে, তাহলে এক্স থেকে তুমি সোজা করে একটা প্রতিবিম্ব আঁকলে যে বিন্দুতে সেট করবে এটা হবে ওয়াই এর প্রতিবিম্ব এক্স প্রাইম ওয়াই প্রাইম। এটা সত্যিকারে মিলিত হয় নাই, অবাস্তব আসছে বলে মনে হয়। তাহলে এটা অবাস্তব প্রতিবিম্ব, সোজা, ছোট, বস্তু যত লেন্স থেকে দূরে, প্রতিবিম্ব তত লেন্স থেকে কাছে। এরপরে আমরা আঁকবো উত্তল লেন্সের রশ্মিচিত্র। তাহলে উত্তল লেন্সের রশ্মিচিত্র আঁকার জন্য আমরা আগে একটা উত্তল লেন্স এঁকে নেব। যেমন এই একটা উত্তল লেন্স, তাহলে এটা হচ্ছে আলোক কেন্দ্র, আর এটা আমি দিয়ে দিলাম ধরুন বক্রতার কেন্দ্র, এটা বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস, এটা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে এখানে খেয়াল রাখবা, কিন্তু আমি বারবার বলতেছি এই পুরাটার অর্ধেক হবে কিন্তু ফোকাস দূরত্ব, পুরাটার অর্ধেক ফোকাস দূরত্ব তোমরা আঁকার সময় একটু আনুমানিক করে দিয়ে দিবা। তাহলে আমি এখন একটা বস্তু রাখলাম ধরুন উত্তল লেন্সে, এইখানে একটা বস্তু রাখলাম উত্তল লেন্সে ফোকাসের বাইরে, এই একটা বস্তু রাখলাম। আর এটার প্রতিবিম্ব পাওয়ার জন্য কি করতে হবে, উপরের অংশ আর নিচের অংশ প্রতিবিম্ব ফেলে কিন্তু আমার পুরো প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে এখানে হচ্ছে যে উত্তল লেন্সের রশ্মি চিত্র, উত্তল লেন্সের রশ্মি চিত্র। তাহলে এখানে প্রথমে এক্স ওয়াই একটা বস্তু রাখলাম, এই এক্স ওয়াই একটা বস্তু। তাহলে এখানে নিয়মটা আমি কি বলছিলাম, প্রধান অক্ষের সমান্তরালে যে আলোটা যাবে, এই যে দেখো এটা প্রধান অক্ষ, এটা সমান্তরালে একটা আলো দিলাম, তাহলে এটা কোন দিকে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রতিফলিত হলে এইদিকে ফিরে আসতো, তাহলে এইদিকে এই যে প্রধান ফোকাস দিয়ে যাবে, এই যে প্রধান ফোকাস দিয়ে যাবে। আবার আরেকটা ঘটনা কি হবে, আলোক কেন্দ্র বরাবর যেটা, আমার চিত্রটা অনেক বড় হয়ে গেছে, আলোক কেন্দ্র বরাবর যে আলোটা যাবে, তাহলে এই আলোটা কি হবে দেখো, আলোক কেন্দ্র বরাবর যে আলোটা যাবে, যেমন এই যে আলোক কেন্দ্র বরাবর গেলেই কেন্দ্র বরাবর যাবে। তাহলে দেখো এইখান থেকে একটা আলো ফেলছি, এইখানে দেখো এই বিন্দুতে মিলিত হয়েছে,
তাহলে এক্সের প্রতিবিম্ব পাই গেলাম এক্স প্রাইম। এটা তোমার এইদিকে তো প্রধান অক্ষ একটু এটারে আরও বাড়িয়ে দিতে পারো, তাহলে এখানে কি হবে এক্স প্রাইম প্রতিবিম্ব পাই গেলাম। এবার ওয়াই এর প্রতিবিম্ব কী হবে, আমি শুরুতে বলছি উপরের অংশ আর নিচের অংশ দুইটা থেকে প্রতিবিম্ব দিলেই প্রতিবিম্ব সঠিক পাওয়া যায়। ওয়াই এর প্রতিবিম্ব হবে এই প্রধান অক্ষের উপর যে কোনো, কারণ এদিক থেকে এদিকে আলো গেলে এদিকেই চলে যাবে। আমরা নিয়ম বলছিলাম 3 নাম্বার নিয়মটা আছে, যেদিকে আলোক রশ্মি যাবে ঠিক ওই দিকেই চলে যাবে। তাহলে এখানে এই যে প্রধান অক্ষের সাথে 0 ডিগ্রি করে এদিকে গেলে এদিকেই চলে যাবে আলোটা। তাহলে ওয়াই এর প্রতিবিম্ব হবে এই প্রধান অক্ষের উপর যে কোনো বিন্দুতে। তাহলে কোন বিন্দুতে হবে, তুমি এই যে এক্সের প্রতিবিম্ব পাইছো ওটা থেকে লম্ব এঁকে দিলেই যে বিন্দুতে ছেদ করবে এটাই হবে ওয়াই এর প্রতিবিম্ব ওয়াই প্রাইম। তাহলে দেখো এক্সের প্রতিবিম্ব ছিল উপরে, এটা চলে গেছে নিচে। আর এটা কিন্তু ঠিক অবাস্তব নয়, সত্যিকার এই বাস্তবে মিলিত হয়েছে। তাহলে এটার ব্যাখ্যাটা কী দিবা, এটা বাস্তবে মিলিত হয়েছে, তাহলে এটার ব্যাখ্যা হচ্ছে বাস্তব। অবাস্তব হবে যখন সত্যিকারে মিলিত না হয়, আসছে বলে মনে হয়, তাহলে এটা হচ্ছে বাস্তব। 2 নাম্বার দেখো, এটা হচ্ছে উপরের মাথা আর এটা মাথা গেছে নিচে, উল্টা দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অবাস্তব বা সরি বাস্তব। আর এটা হচ্ছে উল্টো, বাস্তব উল্টো। আবার দেখো এই বস্তুটা ছিল ছোট কিন্তু আকারে কি দেখা যায়, বড় দেখা যায়, বাস্তব উল্টো। আর বিবর্ধিত, বিবর্ধিত বা বড় একই কথা। তাহলে এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা দেখো উত্তলে আমি এটা কোথায় রাখছি, ফোকাসের বাইরে। এই বস্তুটা রাখছি কোথায়, ফোকাসের বাইরে। তাহলে ফোকাসের বাইরে রাখার কারণে কি হয়েছে, ফোকাসের বাইরে। তাহলে এখানে দেখো প্রধান অক্ষের সমাধান, আর এটার ব্যাখ্যাটা দিবা কি, প্রধান অক্ষতে বলবা যে একটা উত্তর লেন্সের ফোকাসের বাইরে এক্স একটা বস্তু, এক্স থেকে একটা আলো এক্স পি পথে আপতিত হয়ে পি এফ পথে, এই যে প্রধান পক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে যাবে, পি এফ পথে প্রতিসরিত হলো। আবার এক্স থেকে আরেকটি আলোক রশ্মি পি ও পথে আপতিত হয়ে পি ও পথেই, এক্স থেকে আরেকটা আলোক রশ্মি এক্সো পথে আপতিত হয়ে এক্সো পথেই ফিরে গেল। তাহলে এরা পরস্পরকে এক্স প্রাইম বিন্দুতে ছেদ করে, তাহলে এই এক্স প্রাইমে হচ্ছে এক্সের প্রতিবিম্ব। আবার বলবো ওয়াই থেকে একটা আলোক রশ্মি এই ওআই ও পথে আপতিত হয়ে ওআই ও পথেই ফিরে গেল। তাহলে আমি এই এক্স প্রাইম থেকে, তাহলে ওয়াই এর প্রতিবিম্ব হবে ও ওয়াই এর রশ্মির যে কোনো বিন্দুতে। তাহলে এক্স প্রাইম থেকে ওয়াই এর উপর, ও ওয়াই এর উপর প্রধান অক্ষের উপর লম্ব আঁকলে যে বিন্দু ছেদ করে এটাই হবে ওয়াই এর প্রতিবিম্ব। তাহলে এক্স ওয়াই এর প্রতিবিম্ব হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। এবার এটা বৈশিষ্ট্য দিবে কি, এটা হচ্ছে সত্যিকারে মিলিত হয়েছে, তাহলে এটা হচ্ছে বাস্তব। আর এটা দেখো উল্টো হয়েছে, আর এটা আকারে বিবর্ধিত বা বড় হয়েছে। তাহলে এটা হচ্ছে ফোকাসের বাইরে রাখলে। আর আমরা যদি ফোকাসের ভিতরে একটা রাখি, একটা বস্তু রাখি, যেমন তাহলে ধরেন এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস, এটি ডাবল এফ বা বক্রতার কেন্দ্র দিতে পারো বইতে, এখানে 2Fও দিতে পারে, বা তুমি বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করতে পারো, যে কোনো কিছু দ্বারা, বা 2Fও দিতে পারো, এটা কোনো সমস্যা না। আচ্ছা 2F থেকে দেখো, যেমন আমি যখন ফোকাসের ভিতরে একটা বস্তু রাখবো তখন কী হবে, এই যে ফোকাস, এই ভিতরে একটা বস্তু রাখলাম, এই ভিতরে এক্সও একটা বস্তু রাখলাম, তো এখন কী হবে দেখো, প্রধান, আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে গেলে কোন দিকে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। আবার দেখো যে আলোটা আলোক কেন্দ্র বরাবর যাবে, কেন্দ্র বরাবর চলে যাবে। তাহলে দেখো এই রশ্মিটা কিন্তু এদিকে আর জীবনও মিলিত হবে না, এদিকে মোটা হয়ে গেছে। তাহলে এই রশ্মিটা কী হবে দেখো, এদিক দিয়ে একটু চিকন হয়ে গেছে। তাহলে আমি যদি এই আলোগুলো পিছনের দিকে বাড়াই, এই যে পিছনের দিকে যদি বাড়াই, তাহলে এই যে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হইতেছে, এই দুইটা আলো মনে হইতেছে আমার এই বিন্দু থেকে আসছে বলে মনে হইতেছে। তাহলে এই এক্সের প্রতিবিম্ব হবে এটা। আবার তুমি ওয়াইয়ের প্রতিবিম্ব হবে কীভাবে, এই যে ওয়াইয়ের প্রতিবিম্ব এইটার উপরে যে কোনো বিন্দুতে হবে, কারণ এদিকে গেলে এদিকেই ফিরে আসবে। তাহলে ওয়াইয়ের প্রতিবিম্ব যে কোনো বিন্দুতে হবে। তাহলে যে কোনো বিন্দুতে হলে তুমি এই এক্স প্রাইমের প্রতিবিম্ব থেকে তুমি ও ওয়াইয়ের, এই ওয়াইয়ের উপর লম্ব আঁকলে যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে হবে ওয়াইয়ের প্রতিবিম্ব ওয়াই প্রাইম। তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম হচ্ছে কার প্রতিবিম্ব,
এক্স ওয়াইয়ের প্রতিবিম্ব। এটার বৈশিষ্ট্য কী দেখো, এটা কি সত্যিকারে মিলিত হয়েছে? সত্যিকারে কিন্তু মিলিত নেই, আলোটার দুইটা আলো এই দুইটা সত্যিকার আলো, তাহলে এইগুলি এই বিন্দু থেকে আসছে বলে মনে হইতেছে। তাহলে আসছে বলে মনে হইলে তাহলে এটার 1 নম্বর বৈশিষ্ট্য বলা যাবে এটা হচ্ছে অবাস্তব। 2 নম্বর হচ্ছে যে এটা দেখো আকারে ছোট, আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে যে সোজা। দেখো এটা যেভাবে আছে এভাবেই সোজা। আবার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আকারে বিবর্ধিত আকারে বিবর্ধিত বা বড়। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম? এতক্ষণে দেখা গেল যে তাহলে এটার ব্যাখ্যাটা কীভাবে দেওয়া, যেমন দেখো একটা উত্তর লেন্সে এক্সও একটা বস্তু, এক্স থেকে একটা আলো এক্স পি পথে আপতিত হয়ে তুমি বলতে পারো এদিকে পি এফ পথে প্রতিফলিত হলো। আবার এই আলো আবার আবার বলতে পারো এক্স থেকে আরেকটা আলো আলোক কেন্দ্র বরাবর এই কেন্দ্র বরাবর আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়ে কেন্দ্র বরাবরে চলে গেল। আর এই দুইটা আলোক রশ্মি পিছনের দিকে বাড়ালে আমার এক্স বিন্দু থেকে আসছে বলে মনে হইতেছে, এক্স প্রাইম বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে এই এক্স প্রাইম হচ্ছে এক্সের প্রতিবিম্ব, ওয়াইয়ের প্রতিবিম্ব হবে এই যে আমি ও ওয়াইয়ের উপর যে কোনো বিন্দুতে, এই যে এখানে এক্সও পথে আলোক কেন্দ্র এক্সও আলোক কেন্দ্র বরাবর দিতে হয়, আর ওয়াইয়ের প্রতিবিম্ব হবে ও ওয়াইয়ের যে কোনো বিন্দুতে। তাহলে আমি এক্স প্রাইম থেকে ও ওয়াইয়ের উপর লম্ব আঁকি, তাহলে এই ওয়াই প্রাইমটা হচ্ছে ওয়াই বিন্দু সেট করে, আর ওয়াই প্রাইমটা হচ্ছে ওয়াইয়ের প্রতিবিম্ব। তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম এক্স ওয়াই হচ্ছে এক্স ওয়াই প্রতিবিম্ব এক্স প্রাইম ওয়াই প্রাইম। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অবাস্তব, সোজা আর আকারে বিবর্ধিত। এখানে আমার অনেকগুলো দাগ দেখা যায়, দেখো আমি এটা আবার দেখো আমি আবার দেখাইতেছি। এখানে একটা উত্তর লেন্স ডাইরেক্ট এঁকে দিলাম, একটা উত্তর লেন্স। এখানে হচ্ছে যে ফোকাস ফোকাস এটা ডাবল 2F দিতে পারো, 2F দিতে পারো বা বক্রতার কেন্দ্র দিতে পারো, একই কথা, কোনো সমস্যা নেই। তাহলে এখানে ফোকাসের ভিতরে একটা বস্তু রাখলাম, ভিতরে রাখলে কী হয় দেখো, একশো একটা বস্তু রাখলাম, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রতিসরিতের ক্ষেত্রে তাহলে প্রধান ফোকাস দিয়ে যাবে। আবার আলোক কেন্দ্র বরাবর একটা আলো গেলে কেন্দ্র বরাবর দেখো এর দিকে ছড়া হয়ে গেছে, এদিকে কিন্তু জীবনে মিলে। তাহলে এই আলো দুটাকে আমি যদি পিছনের দিকে বাড়াই, পিছনের দিকে বাড়ানোর পরে দেখা স্কেল দিয়ে করবে, পিছন দিকে বাড়ানোর পরে দেখো এই একটা মিনিট থেকে আসছে বলে মনে হয়। তাহলে এটা যদি এক্সের প্রতিবিম্ব এক্স প্রাইম, ওয়াইয়ের প্রতিবিম্ব হবে, কারণ এদিকে গেলে এদিকেই ফিরে আসবে। 3 নম্বর রশ্মিচিত্র অঙ্কনের 3 নম্বর নিয়ম আছে। তাহলে আমরা এই ও ওয়াই ধরো না, এখানে নাম দিলাম ও ফি, এই ও আই ও পথে যে কোনো বিন্দুতে, তবে তুমি এক্স প্রাইম থেকে লম্বা আঁকলে যে বিন্দু ছেদ করে এটা হবে ওয়াইয়ের প্রতিবিম্ব এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে এখানে এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অবাস্তব, সোজা, আকারে বিবর্ধিত বা বড়। তাহলে এখান থেকে কি দেখা যায় দেখো, এখানে আমরা কি পাইলাম, যেমন উত্তর লেন্সে পাইলাম, বাস্তব প্রতিবিম্ব পাইলাম এবং অবাস্তব পাইলাম, দুইটাই পাইছি। বাস্তব প্রতিবিম্ব পেলাম কখন, যখন আমরা ফোকাসের বাইরে রাখলাম, এই যে ফোকাসের বাইরে রাখলে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। আর উত্তল লেন্সে ফোকাসের যদি ভিতরে রাখি, তাহলে ফোকাসের ভিতরে রাখলে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। আর অবতল লেন্সে ঠিক বিপরীত ঘটনাটা ঘটে। অবতল লেন্সে কী হয়, অবতল লেন্সে ফোকাসের বাইরে রাখছে, অবতল লেন্সে অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এখানে দেখা যায় যে উত্তল লেন্সে বাস্তব অবাস্তব দুইটাই প্রতিবিম্ব তৈরি হয়, আর অবতল লেন্সে শুধু অবাস্তব তৈরি হয়। আবার দেখো উত্তল লেন্সে আমি ফোকাসের বাইরে রাখছি, আরে ফোকাসের ভিতরে রাখছি, বস্তুটা বিবর্ধিত হয়েছে, আর ফোকাসের বাইরে রাখছি, আরে বস্তুটা বিবর্ধিত হয়েছে। কিন্তু অবতল লেন্সে বস্তুটা কী হয়েছে, ছোট হয়েছে। এই যে দেখো অবতল লেন্সে বস্তুটা আকারে ছোট হয়েছে এবং অবাস্তব হয়েছে। আচ্ছা, এখানে তোমাদের মেইন বইতে ব্যাখ্যা সহ আছে, তোমরা এটা মেইন বই থেকে অবশ্যই পড়বা। আচ্ছা, রশ্মিচিত্র পরে আসি আমরা। এরপরে আলোচনা হচ্ছে লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা হচ্ছে যে লেন্সে যেমন আমরা জানি যে কোনো কিছু কাজ করার, আমরা চতুর্থ অধ্যায়ে জানি কাজ করার হারকে বলা হয় ক্ষমতা বা কাজ করার সামর্থ্যকে। আর লেন্সের ক্ষমতা হচ্ছে একগুচ্ছ আলোক রশ্মি কোনো লেন্সে অভিসারী বা অপসারী করার সামর্থ্য। লেন্সের ক্ষমতা হচ্ছে যে লেন্সের ক্ষমতা একগুচ্ছ আলোক রশ্মি
অভিসারী। অভিসারী মানে কি? অভিসারী হচ্ছে মিলিত হওয়া বা অপসারী। অপসারী হওয়ার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। তাহলে লেন্সের ক্ষমতা কি? লেন্সের ক্ষমতা হচ্ছে যে একগুচ্ছ আলোকরশ্মি অভিসারী। অভিসারী মানে কি? অভিসারী হচ্ছে যেটা মিলিত হয় উত্তল লেন্সে, আর অপসারী মানে ছড়িয়ে যাওয়া, যেটা আসছে বলে মানে অপসারী হওয়ার সামর্থ্যকে বলা হয় লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতার সূত্র ফি ইকুয়াল টু 1/f। লেন্সের ক্ষমতা ফি ইকুয়াল টু 1/f। ফি লেন্সের ক্ষমতা পাওয়ার ফি ইকুয়াল টু 1/f। যেমন কোনো লেন্সের যদি ফোকাস দূরত্ব যদি দিয়ে দেয় 2 মিটার, তাহলে তার ক্ষমতা হবে ফি ইকুয়াল টু 1/2 মানে 0.5। আর ডায়োপ্টার, লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। লেন্সের ক্ষমতার একক হচ্ছে যে ডায়োপ্টার। এটা খেয়াল রাখবে সবাই, লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার। যদি সংজ্ঞা আসে যে ডায়োপ্টার কাকে বলে, তাহলে দিবা 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে বলা হয় 1 ডায়োপ্টার। 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাই হচ্ছে 1 ডায়োপ্টার। এখন আমরা যদি বলা হয় 0.5 ডায়োপ্টার বলতে কি বুঝো? 0.5 ডায়োপ্টার, যারা কোনো চশমার ভিতরে, যেমন যারা চশমা ব্যবহার করে তারা বুঝতে পারবে। যেমন কারো চশমা থাকে যেমন প্লাস 0.5, থাকে মাইনাস, আবার 0.25। তাহলে প্লাস বলতে কি বোঝায়? প্লাস বলতে বোঝা যায় লেন্সটা হচ্ছে যে প্লাস বলে থাকলে বোঝা যাবে লেন্সটা হচ্ছে যে উত্তল লেন্স। এখানে খেয়াল রাখবা, উত্তল উত্তল লেন্সে ফি পজিটিভ। উত্তল লেন্সে হচ্ছে যে ফি পজিটিভ বা ধনাত্মক। আর অবতল লেন্সে ফি হচ্ছে নেগেটিভ। তাহলে যাদের চশমার পাওয়ার প্লাস 0.5, তাহলে এটা বোঝা যাবে এটা উত্তল লেন্সে কত দূরত্বে উত্তল লেন্সে যে প্লাস 0.5 এটা করলে কিন্তু তোমার 2 ডায়োপ্টার মানে 2 মিটার দূরে বস্তুটা কি হবে? উত্তল যেহেতু, তাহলে এটা কি হয়? অভিসারী হয় বা মিলিত হবে 0.5 বা 2 মিটার দূরে মিলিত হবে বা 0.5 মিটার দূরে মিলিত হবে। তাহলে লেন্সের ক্ষমতার একটা ডায়োপ্টার। আর এখানে খেয়াল রাখবা যে যদি পজিটিভ থাকে তাহলে বোঝা যাবে উত্তল, আর নেগেটিভ থাকলে বোঝা যাবে অবতল। যদি কোনো লেন্সের ক্ষমতা হবে যেমন -2.5 ডায়োপ্টার বলতে কি বুঝো? -2.5 ডায়োপ্টার, তাহলে এখানে বোঝা যাবে যে -2 ডায়োপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতা, মানে লেন্সটা হচ্ছে অবতল, আর এটা -2.5 মিটার দূরে বস্তুটা মিলিত হবে। বা তুমি এটাকে এই যে 1/2.5 করলে যত আসবে তত মিটার দূরে মিলিত হবে বস্তুটা, বা সরি এটা অবতল যেহেতু, তাহলে এটা ছড়িয়ে যাবে বা আসছে বলে মনে হবে। যেমন বিভিন্ন ধরনের লেন্সের পাওয়ার বিভিন্ন, কারণ কেউ লেন্স দিয়ে বড় দেখে, কেউ ছোট জিনিসকে বড় দেখে, আবার কেউ বড় জিনিসকে ছোট দেখে। আর এটা খেয়াল রাখবা, বড় জিনিসকে ছোট দেখে যেটা দিয়ে, যেমন যেমন আমরা রশ্মি চিত্র অঙ্কনের সময় দেখেছি উত্তল লেন্সে বড় জিনিসকে ছোট দেখা যায়। আর একটা জিনিস খেয়াল রাখবে যে অবতল লেন্সে বস্তুটিকে যত ছোট দেখা যাবে বুঝতে হবে যে তার পাওয়ার তত বেশি, মানে ফোকাস দূরত্ব হচ্ছে তত কম। বস্তুকে অবতল লেন্সে যত ছোট দেখা যাবে মনে হবে যেন ফোকাস দূরত্ব তত কম। যেমন আমি এই যে অবতল লেন্সের চিত্রটা থেকে দেখা যায়, এই যে বস্তু দেখো এটা প্রতিবিম্ব, এটা কিন্তু অনেক ছোট দেখা, তাহলে এই যত ছোট দেখা যাইতেছে আমার এই যে ফোকাস দূরত্ব কেন্দ্র থেকে, আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত, বেটার দূরত্ব খুবই কম। তাহলে বস্তুটিকে অবতল রেখাটা যত ছোট দেখা যাবে খেয়াল রাখবে বস্তুটির ফোকাস দূরত্ব তত কম। আর খেয়াল রাখবে উত্তল লেন্সে ফোকাস দূরত্ব পাওয়ার হচ্ছে যে পজিটিভ, আর অবতল লেন্সে পাওয়ার হচ্ছে নেগেটিভ। এরপরে আমরা আসি আমাদের চোখের কিছু কথা নিয়ে। যেমন আমাদের চোখের ভিতরে একটা উত্তল লেন্স আছে। এই উত্তল লেন্সে চোখে দিয়ে আমাদের যখন কোনো বস্তু চোখে আলো যখন পড়ে তখন কিন্তু আমাদের রেটিনা একটা সংকেত প্রেরণ করে। এই রেটিনার মাধ্যমে কিন্তু আমাদের মস্তিষ্কে যায় যে একটা বস্তু দেখা যায় বা স্পষ্ট কিনা। যেমন চোখের বিভিন্ন অংশ আছে, যেমন অক্ষিগোলক চোখের কোটরের মধ্যে অবস্থিত।
এর গোলকের অংশ অক্ষিগোলক বলা হয়। শ্বেতমণ্ডল যে শক্ত সাদা অস্বচ্ছ তন্তু দিয়ে তৈরি অক্ষিগোলকের বাইরের আবরণকে হচ্ছে শ্বেতমণ্ডল। এরপরে কর্নিয়া, শ্বেতমণ্ডলের সামনে স্বচ্ছ, বাইরের দিকে কিছুটা উত্তল অংশ কর্নিয়া। কৃষ্ণমণ্ডল, শ্বেতমণ্ডলের ভিতরে যে কালো অংশটা, যে আস্তরণ দেখা যায় কালো যে অংশটা, এটা হচ্ছে কৃষ্ণমণ্ডল। আর কর্নিয়ার পেছনে যে অস্বচ্ছ পার্ট, এটা হচ্ছে আইরিশ। আর চক্ষু লেন্সটা মূলত হয় উত্তল। আর এটা তোমাদের জীববিজ্ঞান বইতে, পুরানো বইতে চোখের গঠনটা ভালো করে ছিল। জীববিজ্ঞান বইতে দেখবা যে চোখের গঠনটা আছে, ভালো করে দেখবে এটা। আচ্ছা, তাহলে চোখের গঠন কাজে লাগতেছে, যেমন আমাদের চোখে যখন আলো পড়ে, যেমন অনেকেই চোখে চশমা ব্যবহার করে, যেমন মুরব্বীরা চশমা ব্যবহার করে, আবার অনেক স্টুডেন্টও বা যে কোনো বয়সের বাচ্চারাও চশমা ব্যবহার করে। আর বিভিন্ন জনের চোখে বিভিন্ন সমস্যা, কেউ কাছেরটা দেখে দূরেরটা দেখে না, আবার কেউ দূরেরটা দেখে কাছেরটা দেখে না। আচ্ছা, এখানে এটা আলোচনার আগে আমি একটা সংজ্ঞা আলোচনা করি। চোখের উপযোজন, সবাই সংজ্ঞাটা লিখবা। যে কোনো দূরত্বে কোনো লক্ষ্যবস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দ্রুত নিয়ন্ত্রণ করার ক্ষমতাই হচ্ছে যে চোখের উপযোজন। আর চোখের উপযোজনের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা হচ্ছে যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। সবাই লিখবা অবশ্যই, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। যে ন্যূনতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলা হয়। যে ন্যূনতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখা যায়, যেমন দেখবা, যেমন আমরা যারা প্রাপ্তবয়স্ক তাদের কিন্তু 25 সেন্টিমিটার পর্যন্ত স্পষ্ট দেখে, আর শিশুরা 5 সেন্টিমিটার পর্যন্ত স্পষ্ট দেখে। তুমি আজকে একটা এই যে খাতাটার সামনে নিয়ে, কোনো বই বা খাতা সামনে নিয়ে চোখের সামনে আনতে থাকবা, দেখবা একদম কাছে নিয়ে আসলে দেখবা বস্তুটাকে গোলা দেখা যায়। আর গোলা দেখা যাওয়ার কারণ হচ্ছে যে বস্তুটা 25 সেন্টিমিটার থেকে কাছে চলে আসে। 25 সেন্টিমিটার থেকে ঠিক দূরে যারা সুস্থ, যাদের চোখ ভালো, আর যাদের চোখের সমস্যা এরা নাও দেখতে পারো। আর শিশুদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার। তাহলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে যে প্রাপ্তবয়স্কদের 25 সেন্টিমিটার, আর শিশুদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার। মানে যে দূরত্ব পর্যন্ত চোখ বিনা শান্তিতে, মানে কোনো কষ্ট ছাড়াই স্পষ্ট দেখতে পায়, এটা হচ্ছে স্পষ্ট দর্শন। যেমন তোমরা যে মোবাইলটা দেখতেছ, যেই ক্লাসটা দেখছো, তোমরা চোখের একদম কাছে নিয়ে এসে দেখবা পুরো গোলা দেখা যায়, কিছুই বোঝা যায় না। আর যে কোনো লেখায় এরকম হবে। আচ্ছা, এরপরে আছে যে নিকট বিন্দু, চোখ থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত দূরবর্তী বিন্দুকে বলা হয় নিকট বিন্দু। এটাই হচ্ছে নিকট বিন্দু। আর মানুষের দর্শানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড পর্যন্ত, মানে 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থাকে। কোনো কিছু দেখার পর আমাদের মস্তিষ্কে থাকে 0.1 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করি চোখের ত্রুটি। যেমন চোখের ত্রুটি, অনেকেরই চোখের সমস্যা থাকতে পারে। চোখের মূলত ত্রুটি হচ্ছে যে, যেমন আমাদের নিকট বিন্দু পর্যন্ত, যেমন আমরা জানি যে সুস্থ স্বাভাবিক চোখ নিকট বিন্দু থেকে শুরু করে অসীম দূরত্ব পর্যন্ত মাঝখানে যে কোনো বস্তুকে দেখি। যেমন যারা সুস্থ আছে এরা নিকট বিন্দু একদম কাছে থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত আর কি, 25 সেন্টিমিটার থেকে একদম নিকট বিন্দু তো 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার থেকে একদম অসীম পর্যন্ত যত বস্তু আছে সকলকে দেখি, যাদের চোখ ভালো। এটা না হলে কিন্তু আমাদের আকাশে লক্ষ লক্ষ মাইল দূরে আমাদের কিন্তু আমরা আকাশে চাঁদ দেখি, তারা দেখি, সূর্য দেখি, এগুলি কিন্তু অনেক দূরে। তাহলে এখান থেকে আমাদের এই নিকট বিন্দু থেকে যে 25 সেন্টিমিটার থেকে একদম অসীমিত সকল বস্তুকেই দেখি আমরা, যাদের চোখ ভালো। তাহলে কিন্তু এই দৃষ্টিশক্তি ব্যাহত হলেই কিন্তু তাকে বলা হয় চোখের ত্রুটি। যেমন দ্বারা এই যে 25 সেন্টিমিটার পর থেকে 25 সেন্টিমিটার পর থেকে অসীম পর্যন্ত দেখতে সমস্যা হয়, তখনই কিন্তু চোখের ত্রুটি। আর চোখের ত্রুটি মূলত দুইটি, একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। হ্রস্ব মানে খাটো, ছোট। আর আরেকটা হচ্ছে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি। এই হ্রস্ব দৃষ্টি হচ্ছে যে মায়োপিয়া, আর হ্রস্ব দৃষ্টি হচ্ছে যে যখন চোখ কাছের বস্তু, হ্রস্ব মানে খেলা বা খাটো বা ছোট, মানে কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না, তখন তাকে বলা হয় হ্রস্ব দৃষ্টি। যারা কাছের বস্তু দেখে দূরের বস্তু দেখতে পায় না তাদেরকে বলা হয়, এই ত্রুটি হচ্ছে যে হ্রস্ব দৃষ্টি। আর এরূপ চোখের দূর বিন্দুটি অসীম দূরত্ব নয়, খুব কাছে, মানে তারা যত কাছে হয় তারা খুব কাছে। অনেকে দেখবে যে পড়ার সময় একদম মাথা নোয়ায় বা খুব কাছে আনি পড়ে, আবার অনেকে দেখবে যে অনেক দূরে নিয়ে বইটা একদম হাত পুরো মেলে পুরো অনেক দূরে নিয়ে পড়ে। আর ওটা হচ্ছে দীর্ঘদৃষ্টি, মানে হচ্ছে যে হ্রস্ব দৃষ্টি যারা কাছের বস্তু স্পষ্ট দেখে কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না, তাকে বলা হ্রস্ব দৃষ্টি। আর দীর্ঘদৃষ্টি হচ্ছে যে যারা দূরের জিনিস স্পষ্ট দেখে কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখে না, বা হাইপারমেট্রোপিয়া।
আর তাহলে একটা হচ্ছে মায়োপিয়া আর একটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া। মায়োপিয়া হচ্ছে নেয়ার সাইডনেস, আচ্ছা হাইপার মেট্রোপিয়া। আচ্ছা দিয়ে তাহলে হ্রস্ব দৃষ্টির জন্য কী ব্যবহার করা হয়? যেমন যারা চশমা ব্যবহার করে, একজনের চশমা এক এক রকম, কারো চশমা কাছের জিনিসের জন্য, কারো সমস্যা কাছে দেখে না কিন্তু দূরে স্পষ্ট দেখে, আবার কেউ দূরে দেখতে গেলে মাথা ব্যথা করে, দূরে দেখে না কাছে দেখে। তাহলে এখানে হ্রস্ব দৃষ্টির প্রতিকারের জন্য ব্যবহার করা হয় অবতল লেন্স। কারণ হ্রস্ব দৃষ্টি হচ্ছে যে এটা অবশ্যই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 90% গুরুত্বপূর্ণ এই চোখের ত্রুটিটা হ্রস্ব দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টি। তোমরা অবশ্যই খাতায় চিত্র সহ হ্রস্ব দৃষ্টির কারণ প্রতিকার অবশ্যই লাগবে। কারণ হচ্ছে যেমন হ্রস্ব দৃষ্টি হচ্ছে যে কাছের বস্তু দেখে কিন্তু দূরের বস্তু দেখে না। তাহলে কাছের বস্তু দেখে মানে কি? এখানে কাছের বস্তু দেখে দূরের বস্তু দেখে না। তাহলে এখানে দেখো এটার কারণ হচ্ছে যে চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে। এক নম্বর হচ্ছে অভিসারী শক্তি। অভিসারী শক্তি বৃদ্ধি পেলে মানে কি? অভিসারী শক্তি বৃদ্ধি পেলে মানে মিলিত হওয়ার সামর্থ্যটা বৃদ্ধি পেলে। তাহলে মিলিত হওয়ার সামর্থ্যটা বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে মানে খুব আগে মিলিত হয়। রেটিনা মিলিত হওয়ার কথা কিন্তু রেটিনার সামনেই মিলিত হয়। আমি একটু রশ্মিচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। রশ্মিচিত্রের মাধ্যমে দেখাতে গেলে যেমন এই ধরনের একটা চোখ, এই চোখের এখানে হচ্ছে একটা উত্তর লেন্স, এইদিকে আমাদের লাগানো, আর এইদিকে হচ্ছে ধরো না চোখের রেটিনা, এখানে স্নায়ুতন্ত্র, এই এদিকে মাধ্যমে স্নায়ুতন্ত্র, আর এই অংশটা হচ্ছে রেটিনা। তাহলে এখানে এই ত্রুটি ফলে যেমন এই চোখটা দেখো, এটা একটা চোখে কিন্তু চক্ষু লেন্সে উত্তর লেন্স থাকে। তাহলে আমরা জানি যে কাছের বস্তু দেখতে পাই কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে না পেলে এটা হচ্ছে যে ক্ষীণদৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া নেয়ার সাইডনেস। আচ্ছা তাহলে এখানে চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পায়। চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পায় কীভাবে দেখো, মানে খুব সামনে, যেমন রেটিনা যদি আমার মিলিত হয় বস্তুটা আমি কিন্তু স্পষ্ট দেখতে পাবো, বা রেটিনা মিলিত হলে কিন্তু আমার মস্তিষ্কে সংকেত প্রেরণ করে, তখন আমি বস্তুটা দেখতে পাবো। এখানে ঘটনা হয় যেমন এখান থেকে একটা আলো আসি, এই যে লেন্সে আসে, এখানে উত্তর লেন্স, উত্তর লেন্সে আসলে কি হয়? মিলিত হয়। এই যে এদিকে গেল আরেকটা আলো আসি, এখানে আরেকটা আলো আসি, এদিকে গেলো। তো দেখো এইখানে হচ্ছে রেটিনা কিন্তু আমার রেটিনা থেকে কম দূরত্বে মিলিত হয়ে গেল। ধরো না এখানে রেটিনা হচ্ছে আর, কিন্তু আমার মিলিত হয়ে গেল এফে, দুইটা আলো। তাহলে আমি কি বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবো? বস্তুটাকে স্পষ্ট দেখতে পাওয়া যাবে না, কারণ আমার রেটিনার সামনেই মিলিত হয়েছে। ফোকাল লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পায় মানে মিলিত হওয়ার শক্তি বৃদ্ধি পাইছে, ফোকাস দূরত্বটা কমে গেছে। এই যে এখান থেকে ফোকাস দূরত্ব ধরনের এইখানে হইলে না আমি দিতে, কিন্তু ফোকাস দূরত্ব আগে থেকে কমে গেছে। আবার কোনো কারণে যদি অক্ষিগোলকের, এই যে অক্ষিগোলকের ব্যাসার্ধটা বেড়ে গেলে, কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেল, তাহলে এখানে হ্রস্বদৃষ্টির কারণ হচ্ছে যে চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে। আর ফোকাস দূরত্ব কমে গেলে ব্যাসার্ধটা অবশ্যই বৃদ্ধি পাবে। আচ্ছা তাহলে এখানে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে, আর এই ত্রুটি যেমন দেখো আমার এখানে প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কথা রেটিনায়, কিন্তু এটা আমার রেটিনার সামনে মিলিত, তাহলে আমি বস্তুটাকে স্পষ্ট দেখা যাবে না। কাছের বস্তু দেখবো কিন্তু দূরেরটা স্পষ্ট দেখা যায়। আচ্ছা তাহলে এটার জন্য, এই প্রতিকার জন্য প্রতিকারটা অবশ্যই, এই প্রতিকার জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয়। অবতল লেন্সের চশমা ব্যবহার করা, যেমন একটা চোখ, এটা হচ্ছে একটা উত্তর লেন্স। তাহলে অবতল লেন্সের চশমা ব্যবহার করলে কী হয়, যেমন দেখো আমি এখানে একটা অবতল লেন্স রাখলাম। তাহলে অবতল লেন্সের এখানে কারণ কি? অবতল লেন্সের কারণ হচ্ছে যেমন দেখো এখান থেকে একটা আলো আসলো, একটা আলো আসলো। অবতল লেন্স আমরা জানি কি? অবতল লেন্স হচ্ছে ছড়িয়ে যায়, এই আলোটা এই দিকে ছড়াই গেল, ছড়িয়ে যাওয়ার পরে এইখানে আবার আমাদের চক্ষু লেন্স, উত্তর লেন্সে আসলে আবার কী হয়? মিলিত হয়, এদিকে মিলিত হলো। আবার এখান থেকে আরেকটা আলো গেল, এদিকে ছড়িয়ে গেল। তো আমাদের উত্তর লেন্সে আসে কি হলো? মিলিত হইলে এই যে এটা সত্যিকারে কিন্তু রেটিনা মিলিত হয়েছে। তাহলে সত্যিকারের রেটিনা মিলিত হলে তো আমাদের মস্তিষ্কে প্রেরণ করলো যে একটা বস্তু দেখা যাইতেছে, স্পষ্ট দেখা, তাহলে এই জন্য এটাতে অবতল লেন্স ব্যবহার করা হয়। তাহলে এটা সবাই খেয়াল রাখবে যে আমাদের চক্ষু লেন্সে যে লেন্স ব্যবহার করা হয় এটা হচ্ছে যে অবতল লেন্স, সরি হ্রস্ব দৃষ্টির জন্য প্রতিকারের জন্য যে লেন্স ব্যবহার করা হয় এই লেন্সটা হচ্ছে যে অবতল লেন্স, আর আমাদের চক্ষুর লেন্স হচ্ছে যে উত্তল লেন্স। তাহলে অবতল লেন্স আমরা একটু আগে জানছি যে অবতল লেন্সের নেগেটিভ থাকে। তাহলে যাদের চশমার ভিতরে নেগেটিভ থাকে, মাইনাস ডায়োপ্টার থাকে, তাহলে বোঝা যাবে তারা কোন দৃষ্টি সম্পন্ন? হ্রস্ব দৃষ্টি সম্পন্ন, মানে এরা কাছের জিনিস দেখে, দূরের জিনিস দেখে না।
কাছের জিনিস দেখে, দূরের জিনিস দেখে না, এটার জন্যই তাদের অবতল লেন্সের চশমা দেওয়া হয়েছে। এরপরে তাহলে আমাদের এই উত্তল লেন্সের জন্য খেয়াল রাখবা, অবতল লেন্স হচ্ছে যে হ্রস্বদৃষ্টির জন্য ব্যবহার করা হয়। তাহলে শুরুতে আমি আবার বলি, হ্রস্বদৃষ্টির ব্যাখ্যাটা হচ্ছে, হ্রস্বদৃষ্টি যখন কাছের জিনিস স্পষ্ট দেখে কিন্তু দূরে বস্তু স্পষ্ট দেখতে পারে না, তখন তাকে বলা হয় হ্রস্বদৃষ্টি। হ্রস্বদৃষ্টির কারণ হচ্ছে চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে, এই যে ফোকাস দূরত্ব কমে যাওয়ার কারণে এখানে আগে মিলিতেছে রেটিনার সামনে, তাহলে স্পষ্ট দেখা যাবে না। এটার জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয়। তাহলে অবতল লেন্সের চশমা ব্যবহার করলে এখানে বস্তুটা সত্যিকারের রেটিনাতে মিলিত একটা প্রতিকার অবতার। তোমরা অবশ্যই বই থেকে পড়ে নিবা, 288 পৃষ্ঠা আছে, সবাই ডিটেলসলি পড়ে খাতায় লিখবে। এবং চিত্র কিন্তু একটা ব্যাখ্যার জন্য, এই যে হ্রস্বদৃষ্টির জন্য এই ব্যাখ্যাটা হচ্ছে যে আমার হ্রস্বদৃষ্টির জন্য, তাহলে এই হ্রস্বদৃষ্টির জন্য এই দুইটা চিত্রই অবশ্যই দিতে হবে, এখানে এফ আর উল্লেখ করে আর ব্যাখ্যা সহ। তাহলে এরপরে আসি আমরা হ্রস্বদৃষ্টি পরে আলোচনা করি আমি দীর্ঘদৃষ্টি ঠিক হ্রস্বদৃষ্টির বিপরীত। আমরা হ্রস্বদৃষ্টি শিখলাম যে হ্রস্বদৃষ্টি শিখছি যে দূরের জিনিস দেখে না, মানে কাছের জিনিস স্পষ্ট দেখে, দূরের জিনিস স্পষ্ট দেখে না, তাহলে এটা শিখলাম হ্রস্বদৃষ্টি। তাহলে দীর্ঘদৃষ্টি ঠিক বিপরীত। দীর্ঘদৃষ্টি হচ্ছে যে দূরের জিনিস স্পষ্ট দেখে কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখে না। অনেকে দেখবা দূরে নিয়ে, যেমন তোমাদের স্কুলেরই একজন স্যার দেখবা যে বইটা একটু দূরে নিয়ে ধরে, তাহলে মনে হচ্ছে দীর্ঘদৃষ্টি। আর মুরব্বীদের বেশি দীর্ঘদৃষ্টি হয়। আচ্ছা, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপি, দূরের জিনিস স্পষ্ট দেখে কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখে না, তাহলে এটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। আর এটার কারণ ঠিক ওইটার বিপরীত, হ্রস্বদৃষ্টির বিপরীত। এখানে হবে চোখের লেন্সের অভিসারী শক্তি ক্ষমতা কমে গেলে বা হ্রাস পেলে, আর চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে। আর 2 নম্বর হচ্ছে যে কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে, ঠিক হ্রস্বদৃষ্টির বিপরীত। হ্রস্বদৃষ্টি হয় যে অভিসারী শক্তি বৃদ্ধি পায়, ফোকাস দূরত্ব কমে যায়। আর দীর্ঘদৃষ্টিতে হবে অভিসারী শক্তি কমে যায়, ফোকাস দূরত্ব বেড়ে যায়। আর হ্রস্বদৃষ্টিতে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পায়, আর দীর্ঘদৃষ্টিতে অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে এখানে অক্ষিগোলকের, যেমন দেখো অভিসারী শক্তি বৃদ্ধি পায়, মানে কি, মানে অভিসারী শক্তি বৃদ্ধি পায়। যেমন আমি এখানে একটা চোখ আঁকলাম, এই চোখ আঁকলাম, এখানে হচ্ছে আমাদের চোখের উত্তল লেন্স। তাহলে অভিসারী শক্তি বৃদ্ধি পায় বলতে এখানে আসি, ঠিক অভিসারী শক্তির বৃদ্ধি পেলে লেন্সের বাইরে মিলিত হয়। এই যে অভিসারী শক্তি বৃদ্ধি পায় ফোকাস দূরত্ব কমে গেলে, ফোকাস দূরত্ব এটাতে বেড়ে গেলে, তাহলে ফোকাস দূরত্ব এটাতে অভিসারী শক্তি হ্রাস পায়। মানে মিলিত হওয়ার শক্তি হ্রাস পায় হচ্ছে দীর্ঘদৃষ্টিতে। তাহলে মিলিত হওয়ার শক্তি হ্রাস পায়, লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যায়। ফোকাস দূরত্ব রেটিনা মিলিত হলে আমার স্পষ্ট দেখা যেত, কিন্তু এখানে দেখা যায় যে ফোকাস দূরত্বটা বেড়ে যায়, রেটিনার বাইরে প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে রেটিনার বাইরের প্রতিবিম্ব হলেও কিন্তু আমাদের স্পষ্ট দেখা যাবে না। এখানে ফোকাস দূরত্ব অভিসারী ক্ষমতা হ্রাস পায় আর ফোকাস দূরত্ব বেড়ে যায়। তো ফোকাস দূরত্ব বেড়ে যায় মানে রেটিনার বাইরে মিলিত হয়। এই যে ফোকাস দূরত্ব, এখানে কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, এই দূরত্ব আমার যত কাছে হবে তত এটা কমে যাবে, কিন্তু আমার সত্যিকার রেটিনা মিলে, তাহলে ফোকাস দূরত্ব বেড়ে যায়। তাহলে এই লেন্সের এই ত্রুটির জন্য আমাদের ব্যবহার করতে হবে উত্তল লেন্স। তাহলে এখানে উত্তল লেন্সে ব্যবহার করলে কী হবে দেখো, একটা আমার চোখ এঁকে নিলাম, এদিকে একটা চোখের উত্তল লেন্স। তাহলে এখানে ব্যবহার করলে, এখানে যদি আমি একটা উত্তল লেন্স ব্যবহার করি, দেখো এখানে প্রথমে একটা আলো এসে এই যে উত্তল লেন্সে মিলিত হয়, এই যে এইদিকে আলোটা এখানে আসে, এদিকে আরও চাপে যাবে, তাহলে এদিকে এসে আবার এদিকে আরও চাপে, তো এইখানে আবার চক্ষু লেন্সে গিয়ে আরও মিলিত হবে, তোমরা স্কেল দিয়ে আঁকবে, আমি স্কেল দিয়ে আঁকি নাই, চিত্রটা সুন্দর হয় বইতে দেখবা। চক্ষু লেন্সে গিয়ে আরও মিলিত হবে, বেসিকটা বুঝলে হবে। তাহলে চক্ষু লেন্সে গিয়ে আরও মিলিত হবে, সত্যিকারের রেটিনায় মিলিত হয়েছে। তাহলে আমি উত্তল লেন্স ব্যবহার করে এই ত্রুটি দূর করা যাবে। আর আমরা একটু আগে শিখলাম উত্তল লেন্সে পজিটিভ, মানে যাদের চোখে দেখবা 2.5 বা +0.25 ডায়াপ্টার, এটা বোঝা যাবে যে এরা হচ্ছে যে
উত্তল লেন্স ব্যবহার করছে। এই চশমাটা হচ্ছে যে উত্তল লেন্সে, কারণ হচ্ছে যে উত্তল লেন্স ব্যবহার করার কারণ হচ্ছে এটা হচ্ছে দীর্ঘদৃষ্টি, মানে দূরের জিনিস দেখে, দূরের জিনিস স্পষ্ট দেখে কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখে না, দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি। এই ত্রুটি দূর করার জন্য উত্তল লেন্সের চশমা ব্যবহার করা। তোমরা অবশ্যই বই থেকে পড়বা এটা। আচ্ছা, আর এখানে বই থেকে এটা পড়ে নেবা, আর এখানে বই থেকে দেখবা কোনো বস্তুকে আমরা যখন খুব যত আমাদের চোখে এটা খেয়াল হবে 25 সেন্টিমিটার কাছের যত নেই গোলা দেখা যাবে, মানে আমরা যত কাছে আনবো 25 সেন্টিমিটার থেকে কম দূরত্ব হলে বস্তুটাকে গোলা দেখা যাবে। তাহলে দীর্ঘদৃষ্টি দূরদৃষ্টি খেয়াল রাখবা। আর অবশ্যই সবাই মেইন বইটা একবার রিডিং পড়ে নেবা। মেইন বইটা রিডিং পড়ে তোমরা তোমাদের গাইড থেকে, যার যে গাইড আছে গাইড থেকে বোর্ডের সৃজনশীলগুলি আপাতত দেখে যাবা, দেখবা কোনগুলি পারে। অবশ্যই অঙ্কগুলি করবা, আর এদের জ্ঞান অনুধাবন যা আছে সব কিছু শেষ করে নেবা। আচ্ছা, এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।